হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো আজকে আমরা যে পার্টটা করতে চলেছি, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের একটা পার্ট, যেটা হচ্ছে এইডস। আমরা যে সিনড্রোমটা করব, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পার্ট, চ্যাপ্টার নাম্বার 7। এইডস থেকে অ্যান্ড ক্যান্সার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। ফার্স্ট আমরা এইডসটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব, পুরো ডিটেলস আলোচনা করবেন, এনসিইআরটি রিডিং করবেন। নেক্সট ক্লাসে আমরা ক্যান্সারটা আলোচনা করব। তো চলো শুরু করছি। তো চলো আজকে যে পার্টটা করছি সেটা হচ্ছে কি এইডস, AIDS, এইডস। আমরা জানি এইডস হচ্ছে কি, এইডসের ফুল ফর্ম কি আমরা জানি আছে। এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড একটু প্রবলেম হচ্ছে, ব্ল্যাক পেন দিয়ে লেখা যাক। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। মাথায় রেখে এইডস কিন্তু কোনো ধরনের ডিজিজ না। এইডস হচ্ছে এক ধরনের সিনড্রোম। তাহলে এইডস আমরা কি জানলাম? এইডস হচ্ছে এক ধরনের সিনড্রোম, এইডস কিন্তু কোনো ধরনের ডিজিজ না। এবারে কোশ্চেন আসতে পারে যে সিনড্রোম বলতে আমরা কি বুঝবো, বা সিনড্রোম বলতে আমরা কি বুঝি, বা সিনড্রোম আর ডিজিজের মধ্যে পার্থক্য কি। যদি আমরা দেখি যে সিনড্রোম কি না, সিনড্রোম হচ্ছে গ্রুপ অফ সিমটমস। আমরা যখন এইডসের মাল্টিপ্লিকেশন অফ রেট্রোভাইরাস, বা আমরা যে টপিকটা পড়ব সেখানে আমরা দেখব বিভিন্ন ধরনের সিমটমস এই কিন্তু এইডসে আসে। বিভিন্ন ধরনের সিমটম এই এইডসের সিনড্রোম আছে। এই এইডস সিনড্রোমে কিন্তু বিভিন্ন ধরনের সিমটমসের ডিজিজ আমরা দেখতে পাই। আর ডিজিজ হচ্ছে কি ডিসইজি। দেখো নামের মধ্যেই আছে। আমরা যদি ডিজিজটা একটু ভালো করে দেখি, ডিসইজি মানে আমরা ডিসইজি ফিল করি। কোনো ধরনের ব্যাকটেরিয়া, কোনো ধরনের ভাইরাস, কোনো ধরনের প্যাথোজেন যদি আমাদের শরীরে আক্রমণ করে তাহলে আমরা কি আনকমফোর্টেবল ফিল করি বা ডিসইজি ফিল করি, সেটাকে বলা হচ্ছে ডিজিজ। বাট সিনড্রোম কি? সিনড্রোম হচ্ছে গ্রুপ অফ সিমটমস। অনেকগুলো সিমটমস কিন্তু এই এইডসে বা এইডস সিনড্রোমে আসে। এবার আসি অ্যাকোয়ার্ড। দেখো নামের মধ্যে আছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ফার্স্ট আমরা সিনড্রোমটা বললাম যে গ্রুপ অফ সিমটমস। এবার আসবে অ্যাকোয়ার্ড। আমরা ইমিউন সিস্টেম পড়ার সময় দু প্রকার ইমিউন সিস্টেম পড়েছিলাম, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, একটা হচ্ছে কনজেনাইটাল। একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, একটা হচ্ছে কনজেনাইটাল। অ্যাকোয়ার্ড বলতে আমরা কি বুঝেছিলাম? ইমিউন সিস্টেম বা ইমিউন সিস্টেমের পার্টও তোমাদের সামনে আসবে ক্লাসে, তো তখন তোমরা বুঝতে পারবে। আমি জানি অবশ্যই সবার পড়া হয়ে গেছে, তার কারণে বলে দিই। অ্যাকোয়ার্ড বলতে কি না, প্রেজেন্ট আফটার বার্থ, মানে এই এইডস যে সিনড্রোম এটা কিন্তু বার্থের সাথে সাথে আসে না। তাহলে না, এই যে এইডস সিনড্রোম এটা কিন্তু এইডস যে সিনড্রোম এটা কিন্তু যে বার্থের পরে এটা আসতে পারে। ওকে, ক্লিয়ার। নেক্সট এটা কি অ্যাকোয়ার্ড। দেন আমরা এটাকে বলতে পারি এর প্যাথোজেন, যেটা খুব ইম্পর্টেন্ট। এর প্যাথোজেনের নাম কি? আমাদের সবার জানা আছে। এর প্যাথোজেনের নাম হচ্ছে HIV, যেটা হচ্ছে কি ভাইরাস। HIVর যদি ফুল ফর্ম জানতে চাও আমরা বলতে পারি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। মানে ইমিউনিটি সিস্টেমের ডেফিসিয়েন্সি হবে। সোজা কথা হচ্ছে এইডস মানে হচ্ছে ইমিউন সিস্টেমের কি হবে? ডেফিসিয়েন্সি দেখা দেবে। ওকে, ইমিউন সিস্টেমের কি হবে? ডেফিসিয়েন্সি দেখা দেবে তাকে। তাহলে HIV ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবারে এটাকে আমরা লিখতে পারি ইট ইজ নট আ কনজেনাইটাল ডিজিজ।
কনজেনিটাল, আচ্ছা আমার একটা বলা ভুল হয়েছে, আমরা কিন্তু ডিজিজকে ভাগ করতে পারি দুভাগে। আমরা কিন্তু ডিজিজকে ভাগ করতে পারি দুভাগে, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ, একটা হচ্ছে কনজেনিটাল ডিজিজ। আমি ভুল করে বলে দিয়েছি যে ইমিউন সিস্টেমকে, নো আমাদের ভুল হয়ে গেছে, সরি। তো আমরা ডিজিজকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ, একটা হচ্ছে কি কনজেনিটাল ডিজিজ। অ্যাকোয়ার্ড ডিজিজ যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রডিউসড আফটার বার্থ, ঠিক আছে, যেটা বার্থের পরে যে কোনো যদি সিনড্রোম আছে তাকে আমরা বলি অ্যাকোয়ার্ড। আর যদি কোনো ধরনের ডিজিজ প্রডিউসড বাই বার্থ বা বার্থের সাথে সাথে আমাদের শরীরে প্রবেশ করে তাকে আমরা বলি কি কনজেনিটাল ডিজিজ। তো ইট ইজ নট আ কনজেনিটাল ডিজিজ। আচ্ছা, এবারে আমরা পয়েন্ট পড়তে পারি না, এইডস ওয়াজ ফার্স্ট রিপোর্টেড ইউএসএ ইন 1981। মাথায় রাখবে, কোশ্চেন দেয় না স্বভাবত, বা কোশ্চেন আসলেও আসতে পারে। 1981-এ ফার্স্ট এইডস রোগটা যেখানে ধরা পড়ে সেটা হচ্ছে কি ইউএসএ। দেন এই এইডস এর ফলে মারা গেছিল প্রায়, ওই সময় 1981-এর সময় মারা গেছিল প্রায় 25 মিলিয়ন পিপলসেরও বেশি লোক। জানো, একটা কথা জেনে রাখবে, এই এইডস এমন একটা সিনড্রোম, এই এইডস যদি কারো হয়ে থাকে তো তার ক্ষেত্রে ডেথ শিওর, বা তার ক্ষেত্রে আমরা বলতে পারি, তার ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় যেটা বলে থাকি একদম সোজা কথা, মৃত্যু যাকে আমরা অনিবার্য বলে থাকি, যে মৃত্যু হবেই। সেটা কেন মৃত্যু হবেই সেটা আমরা আলোচনা করব। নেক্সট আমরা আসব এই যে এইডস যে ভাইরাস, এই ভাইরাসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে দেখব। এটা হচ্ছে কি এইচআইভি ভাইরাস। এটা আমরা যেটা ড্র করছি এটা হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসে দেখো এখানে একটু, হ্যাঁ, এখানে দুটো কি আছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। মনে রাখবে, এইচআইভি ভাইরাস কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, বা আমরা বলতে পারি আরএনএ ভাইরাস। তো এটা কি আছে, টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ওকে, টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে। দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএর মাঝে আমরা যদি করি, এখানে আছে দুটো কি আছে লিখি না, টু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। মাথায় রাখবে এটা কি না, টু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এটা মাথায় রেখে, এটা কিন্তু ট্রান্সক্রিপ্টেজ এনজাইম নয়, এটা কি রিভার্স। আমরা যখন পড়বো এর পরের টপিকটা, তখন কিন্তু এইটা কাজে লাগবে। এই এনজাইমটা কি কাজে লাগে সেখানে আমরা বলবো। দেন আমরা যখনই ভাইরাস ড্র করি, বা আমরা অনেক জায়গায় আমরা পিকচার দেখে থাকি ভাইরাসের, যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ড্র করা থাকে ভাইরাসের ছবি। তো আমরা দেখি চারিদিকে, আমরা যখন করোনা ভাইরাস হয়েছিল তখন আমরা দেখেছি করোনা ভাইরাসের চারিদিকে এরকম ভাবে কিছু স্ট্রাকচার করা আছে। এই স্ট্রাকচারটা কি না, ফর এইচআইভি ভাইরাসের জন্য এই স্ট্রাকচারের নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন স্পাইকস। কি, এই স্ট্রাকচারের নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন স্পাইকস। একে কি বলা হয়, GP120। এর নাম হচ্ছে GP120। এই গ্লাইকোপ্রোটিন স্পাইকসের কাজ কি, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে না। এই যে স্পাইকস, বা এটা যে কোনো ভাইরাসের ক্ষেত্রে চতুর্দিকে বা চারিদিকে এরকম ভাবে কিন্তু স্পাইকস থাকে। এই স্পাইকসের কাজ কি না, এই স্পাইকসের কাজ, বা ভাইরাসের চারিদিকে যে স্পাইকস গুলো থাকে তার কাজ হচ্ছে কি, আমাদের শরীরের মধ্যে বাইন্ড করা। কার সাথে বাইন্ড করবে না, যে কোনো সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। ঠিক আছে, ধরো আমরা কোথাও গেছি, বা আমরা ধরো কোথাও ঘুরতে গেছি, তো ঘুরতে যখন গেছি সেখানে আমাদের থাকার জায়গা লাগবে। থাকার জায়গার জন্য হোটেলে যে সমস্ত ডকুমেন্ট আমাদের লাগে, সেই সমস্ত ডকুমেন্ট কি করতে জমা করতে হয়, তার ফলে আমাদেরকে চাবি দেয়। তো সেরকম সেম ভাবে ভাইরাস তো আমাদের শরীরে এলো, তো ভাইরাস এসে থাকবে কোথায়, তার জন্য তাকে জায়গা খুঁজতে হবে। তো তার জন্য যে জায়গা খুঁজে সেটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন স্পাইকস। এই গ্লাইকোপ্রোটিন স্পাইকসটা কি হয়, এই এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন স্পাইকস, এখানে লিখছি, বাইন্ডস টু দ্য
CD4 রিসেপ্টর। কি লিখলাম? CD4 রিসেপ্টর। CD4 রিসেপ্টরটা কোন সেলের রিসেপ্টর? অফ টি হেল্পার অ্যান্ড ম্যাক্রোফেজ। টি হেল্পার অ্যান্ড ম্যাক্রোফেজ। টি হেল্পার এবং ম্যাক্রোফেজ সেলের যে রিসেপ্টর আছে, যাকে আমরা বলছি CD4 রিসেপ্টর, সেই CD4 রিসেপ্টরের সাথে অ্যাড হয়, কি অ্যাড হয়? গ্লাইকোপ্রোটিন স্পাইকস অ্যাড হয়ে কি করে আমাদের শরীরে থাকে। এখানে এক ধরনের মেমব্রেন লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু লিপিড মেমব্রেন। এটা কিন্তু কভার্ড করে রেখেছে, লিপিড মেমব্রেন এটা কভার্ড করে রেখেছে। নেক্সট আমাদের এনসিইআরটিতে একটা ডায়াগ্রাম রয়েছে, তো সেটাকে আমরা পয়েন্ট করছি। ডায়াগ্রামটা আমি এনসিইআরটি দেখেই বোঝাবো। তো আমরা ডায়াগ্রামটা এনসিইআরটি দেখেই করব। তো আমরা যে ডায়াগ্রামটা যে করব তার আমরা নাম দিচ্ছি, টপিকটার নাম দিচ্ছি আমরা মাল্টিপ্লিকেশন অফ এইডস ভাইরাস। আমরা এর মাধ্যমে দেখব কিভাবে এইডস ভাইরাস আমাদের শরীরের চতুর্দিকে বা চারিদিকের সেলে ছড়িয়ে পড়ে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ এইডস ভাইরাস কোন কোন সেলে? একটা হচ্ছে ম্যাক্রোফেজ অ্যান্ড টি হেল্পার সেল বা টি হেল্পার লিম্ফোসাইটস। চলো আমরা ডায়াগ্রামটা দেখি। খুব ইজি ভাবে আমরা ডায়াগ্রামটা বুঝবো। এই ডায়াগ্রামটা বোঝার উপর কিন্তু পুরোটা কনসেপ্ট দাঁড়িয়ে রয়েছে। ফার্স্টে এই যে বক্স করা আছে আমরা দেখব, আমরা আমাদের নিউ এনসিইআরটি অনুযায়ী 139 পেজে, আমাদের রয়েছে রেপ্লিকেশন অফ রেট্রোভাইরাস। আচ্ছা, একে রেট্রোভাইরাস কেন বলছে? একে রেট্রোভাইরাস বলার কারণ হচ্ছে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আমি যেমন পরে বলেছিলাম এটা কি, এখানে দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, 2 সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ওকে, ক্লিয়ার। নেক্সট এখানে দেখো একটা বক্স করা আছে, এটাকে আমরা ধরলাম অ্যানিম্যাল সেল। এই অ্যানিম্যাল সেল ধরে নিলাম এটা একটা রেট্রোভাইরাস, বা এটা হচ্ছে এইচআইভি রেট্রোভাইরাস। এটা এইচআইভি রেট্রোভাইরাস মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে। এখান থেকে এই রেট্রোভাইরাস কি করবে? আমাদের নর্মাল সেলে কি করলো? ফার্স্ট একটাই নর্মাল সেলে ধরলাম আমরা ইনফেক্ট করলো। এখানে তার বলা আছে ভাইরাস ইনফেক্টস নর্মাল সেল। একটা নর্মাল সেলে কি করলো? ভাইরাসটা ইনফেক্ট করলো। দেন এই ভাইরাস ইনফেক্টেড সেল থেকে এই যে আরএনএ রয়েছে, এই আরএনএটাকে কি করবে? অ্যানিমেলের যে কোনো সেলের মধ্যে ছেড়ে দেবে। কেন না? অ্যানিম্যাল সেল কি করে? মাইটোটিক ডিভিশন করে। তো এদের মেন টার্গেট বলে রাখি, এইডস বা এইচআইভি ভাইরাসের মেন টার্গেট হচ্ছে কি? বংশ বিস্তার করা, আমাদের শরীরের মধ্যে বংশ বিস্তার করা। তার কারণে আমাদের শরীরের ডিএনএ এর সাথে মিশে যাওয়া। আমাদের শরীরের ডিএনএ এর সাথে যদি এইচআইভি ভাইরাসের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মিশে যায়, তাহলে ওদের কাজ কিন্তু শেষ, মানে আমাদের শরীরকে ধ্বংস করে দেবে। কিভাবে আমি সব বোঝাচ্ছি দেখো। ওরা কি করলো? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটাকে একটা অ্যানিমেল সেলের মধ্যে একটা ছেড়ে দিল, ভাইরাস ইনফেক্টেড সেল। এটা ভাইরাস ইনফেক্টেড সেল থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটাকে আমাদের শরীরের মধ্যে ছেড়ে দিল। তো এই যে আরএনএ, একে আমরা বলবো ভাইরাল আরএনএ। এখানে পয়েন্ট করা আছে, একে আমরা বলবো ভাইরাল আরএনএ। যখন আমাদের ডায়াগ্রাম কোশ্চেনে থাকে, জিজ্ঞাসা করে এ বি সি দিয়ে দেয়, জিজ্ঞাসা করে এই এটা কি, তখন আমাদের বলতে হবে ভাইরাল আরএনএ। এটা হচ্ছে আমরা কি বললাম? ভাইরাল আরএনএ। এই ভাইরাল আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে আমরা দেখেছিলাম যে, দেখো আমরা দেখেছিলাম এখানে দুটো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। ট্রান্সক্রিপশনের ফলে কি হয়? ট্রান্সক্রিপশনের ফলে ডিএনএ থেকে আরএনএ হয়। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনে কি হবে? আরএনএ থেকে ডিএনএ হবে। তাহলে ভাইরাল আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হয়ে আমাদের ভাইরাল ডিএনএ তৈরি হয়। কি তৈরি হয়? ভাইরাল ডিএনএ তৈরি হয়। এখানে পয়েন্ট করা আছে, দেখো এখানে কি তৈরি হয়? ভাইরাল ডিএনএ তৈরি হয়। ক্লিয়ার। ভাইরাল ডিএনএ তৈরি হয়। ভাইরাল যখনই ডিএনএ তৈরি হয়ে গেল, তখন হোস্টের মানে যার মধ্যে এইচআইভি ভাইরাস ঢুকেছিল, সেই হোস্টের তো ডিএনএ রয়েছে, সেই ডিএনএ এর মধ্যে মিশে যায়। ধরলাম এখানে যে ডিএনএ গুলো রয়েছে তার মধ্যে এইটা হচ্ছে ভাইরাল ডিএনএ।
একটা ডিএনএ এর মধ্যে পুরো ডিএনএ পেঁচিয়ে রয়েছে, এই ডিএনএ এর মধ্যে ভাইরাল ডিএনএ কি হয়েছে, মিশে গেছে। ডিএনএ এর মধ্যে কি হয়েছে, ভাইরাল ডিএনএ মিশে গেছে। তো ভাইরাল ডিএনএ যখনই মিশে গেছে, যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে প্রচুর পরিমাণ, আমাদের জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশনের মাধ্যমে, যখন ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হবে ভাইরাল ডিএনএও বাড়বে। ভাইরাল ডিএনএ যত বাড়বে, এই নিউ ভাইরাল ডিএনএ আবার ট্রান্সক্রিপশন করে ভাইরাল আরএনএ তে পরিবর্তন হতে পারে, ভাইরাল আরএনএ তে পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে ভাইরাল আরএনএ। ভাইরাল আরএনএ তে পরিবর্তন হয়ে গেলেই, ভাইরাল আরএনএ তে পরিবর্তন হয়ে গেলেই দেন ওটা থেকে এইচআইভি ভাইরাসের মধ্যে আমাদের প্রচুর পরিমাণ থাকবে। তো দেখো, একটা ঢুকলো, একটা আরএনএ, একটা এইচআইভি ভাইরাস, এইচআইভি রেট্রোভাইরাস আমাদের নর্মাল সেলকে এফেক্ট করলো, সেখান থেকে ডিএনএ, সেখান থেকে ভাইরাল আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ভাইরাল ডিএনএ তে পরিবর্তন হলো, ভাইরাল ডিএনএ আমাদের ডিএনএ এর সাথে মিশলো, রেপ্লিকেশনের মাধ্যমে আমাদের হোস্টের ডিএনএ যখন রেপ্লিকেশন করে আবার ডিএনএ তৈরি করছে, সেম তার সাথেই আবার ভাইরাল ডিএনএ রেপ্লিকেশন করে ভাইরাল ডিএনএ তৈরি করছে, সেখান থেকে ট্রান্সক্রিপশন করে আবার ভাইরাল আরএনএ তে পরিবর্তন হচ্ছে, দিয়ে তিনটে স্ট্রাকচার তৈরি করছে। সোজা কথা বলতে গেলে একটা এইচআইভি ভাইরাস যদি তোমার শরীরে বা যে কোনো হোস্টের শরীরে ঢুকে যায়, দেন সেখান থেকে 10টা বেড়ে যাবে, 20টা বেড়ে যাবে, অসংখ্য বাড়তেই থাকবে এই ভাইরাস। ঠিক আছে, নিউ ভাইরাস আর প্রডিউস। দেখো, একটা ঢুকেছিল, সেখান থেকে 3টে হলো। নিউ ভাইরাস ক্যান ইনফেক্ট আদার সেল, আবার সেটা কি করবে, আদার সেলের কাছে যাবে, আদার সেলের সাথে সেম একইভাবে প্রসেস করবে। তো এদের তাহলে আমরা কি বুঝলাম, যে এডস বা এডস এর যে এইচআইভি ভাইরাস রয়েছে, এইচআইভি রেট্রোভাইরাসের একটাই টার্গেট, সেটা হচ্ছে কি হোস্টের ডিএনএ এর সাথে মিশে গিয়ে সংখ্যা বৃদ্ধি করা, দেন আবার ট্রান্সক্রিপশন করে ভাইরাল আরএনএ তে পরিবর্তন হওয়া। ভাইরাল আরএনএ তে পরিবর্তন হলেই সেখান থেকে নিউ ভাইরাস প্রডিউস হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, বলে রাখি, এই যে স্ট্রাকচারটা আমরা করলাম বা এই যে রেপ্লিকেশনটা হলো, এটা কিন্তু ম্যাক্রোফেজ সেলে হলো, এটা কিন্তু ম্যাক্রোফেজ সেলের জন্য ঘটলো। আমরা টি লিম্ফোসাইট বা টি হেল্পার লিম্ফোসাইট এখনো পড়িনি, এটা ম্যাক্রোফেজ সেলে ঘটে থাকে, এই ঘটনাটা ম্যাক্রোফেজ সেলে ঘটে থাকে। তাহলে স্যার টি হেল্পার লিম্ফোসাইটে কি হয় বলছি। তাহলে আমরা কি দেখলাম, ম্যাক্রোফেজ সেলে কি ঘটে না, ম্যাক্রোফেজ সেলে ঘটে মাল্টিপ্লিকেশন of HIV takes place but not killing the cells। খুব ইম্পর্টেন্ট একটা লাইন বললাম, কি বললাম না, বললাম বাট নট কিলিং দ্য সেলস। ম্যাক্রোফেজ সেলে এ মাল্টিপ্লিকেশন করে, এইচআইভি ভাইরাসকে মাল্টিপ্লিকেশন করে, কিন্তু ম্যাক্রোফেজ সেলকে কিন্তু মেরে ফেলে না। ঠিক আছে, এখানে এত মাল্টিপ্লিকেশন হয়, তার কারণে ম্যাক্রোফেজকে বলা হয় ফ্যাক্টরি অফ, ম্যাক্রোফেজকে বলা হয় ফ্যাক্টরি অফ এইচআইভি ভাইরাস। কি বলা হয়, ফ্যাক্টরি অফ এইচআইভি ভাইরাস। ক্লিয়ার? নেক্সট তাহলে আমরা কি দেখবো, নেক্সট দেখবো তাহলে টি হেল্পার লিম্ফোসাইটে কি হয়, তাই তো? ওকে, এবার আমরা দেখব টি হেল্পার লিম্ফোসাইটের ক্ষেত্রে কি হয়। আমরা জানি টি হেল্পার লিম্ফোসাইট বা টি হেল্পার সেলস ডু নট প্রডিউস দ্য অ্যান্টিজেন। কোনো ধরনের অ্যান্টিজেনকে কিন্তু টি হেল্পার সেল প্রডিউস করতে পারে না। আচ্ছা, অ্যান্টিজেন প্রডিউস না হলে অ্যান্টিবডি প্রডিউস হবে না। ওকে, তাহলে টি হেল্পার সেল কি করে, টি হেল্পার সেল সিনথেসাইজ করে বা বি লিম্ফোসাইটকে খবর পাঠায় অ্যান্টিজেন প্রডিউসের জন্য, দেন অ্যান্টিজেন প্রডিউস হয়, দেন সেখান থেকে অ্যান্টিবডি প্রডিউস হয়। টি লিম্ফোসাইট কিন্তু সরাসরি অ্যান্টিজেন প্রডিউস করতে পারে না। তো টি লিম্ফোসাইটে ফার্স্টলি কি করে এইচআইভি ভাইরাস, মন দিয়ে দেখবে না, ফার্স্টলি এইচআইভি মাল্টিপলস, ম্যাক্রোফেজে মাল্টিপল হলো, দেন এই ভাইরাস, এই এইচআইভি ভাইরাস টি হেল্পার লিম্ফোসাইটকে ফার্স্টলি এইচআইভি মাল্টিপলস ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য ম্যাক্রোফেজ সেলে হচ্ছে মাল্টিপলস হলো, প্রচুর পরিমাণ সংখ্যা বাড়লো, দেন কি করে টি হেল্পার লিম্ফোসাইটে এসে দেন কিলিং অফ দ্য সেল,
টি হেল্পার লিম্ফোসাইটকে মেরে ফেলে, টি হেল্পার লিম্ফোসাইটকে কি করে, মেরে ফেলে। ম্যাক্রোফেজকে কিন্তু মারেনি, ম্যাক্রোফেজে সে বংশ বৃদ্ধি করে, অ্যান্ড টি লিম্ফোসাইটে এসে কিন্তু সে টি লিম্ফোসাইটকে মেরে ফেলে। কেন না, দেখো এইডস যদি থাকে, এইডস যদি টি লিম্ফোসাইট, আমরা ধরে নিলাম টি হেল্পার লিম্ফোসাইটকে মারতে পারে না, তাহলে টি হেল্পার লিম্ফোসাইট কি করবে, ফরেন প্যাথোজেন এসছে, এইচআইভি ভাইরাস, ফরেন ভাইরাস, তো সেটার বিরুদ্ধে কি করবে, বি লিম্ফোসাইটকে খবর পাঠাবে, বি লিম্ফোসাইট অ্যান্টিজেন প্রডিউস করবে, অ্যান্টিজেন প্রডিউস হলে অ্যান্টিবডি প্রডিউস হবে, অ্যান্টিবডি প্রডিউস হলে এইচআইভি ভাইরাস মেরে ফেলবে। বাট টি হেল্পার লিম্ফোসাইটকে, মানে যে মেন কাজ করবে, যে অ্যান্টিবডি প্রডিউস করার যে ক্ষমতা বা অ্যান্টিবডি প্রডিউস করার যে খবর পাঠাবে, তাকেই মেরে ফেলা হচ্ছে, বা তাকেই মেরে ফেলছে কে, এই এইচআইভি রেট্রোভাইরাস। ওকে ওকে, তো যখনই এটা মেরে ফেলে, তো কি হয়, নাম্বার অফ টি হেল্পার সেলের সংখ্যা কিন্তু কি হয়, কমতে থাকে। যখনই কমতে থাকে, তখন কিন্তু আর্লি সিমটমস, আমাদের কিছু সিমটমস দেখা যায়, আর্লি কিছু সিমটমস দেখা যায়। আর্লি সিমটমস কি কি দেখা যায়, আর্লি সিমটমস হতে পারে ফিভার, হতে পারে জ্বর আসতে পারে, বডি টেম্পারেচার বাড়তে পারে, দেন হতে পারে ডায়রিয়া হতে পারে, দেন ওয়েট লস হয়ে যেতে পারে, ওয়েট লস, খেতে ইচ্ছা হবে না, হতে পারে না, খাওয়ার ইচ্ছা থাকে না, লস অফ এপিটাইট হতে পারে। ওকে, এটা হচ্ছে আর্লি সিমটমস, যখন একদম ফার্স্টে মারতে শুরু করে। দেন নাম্বার অফ টিএইচ বা নাম্বার অফ টি হেল্পার সেলস তো কমে গেছে, কিন্তু ম্যাক্রোফেজ সেলে কিন্তু মাল্টিপ্লিকেশন হতেই আছে, তাহলে মাল্টিপ্লিকেশন যত হতে আছে, এইচআইভি ভাইরাসের সংখ্যাও বাড়তে আছে, ফলে কন্টিনিউয়াস কিলিং অফ টিএইচ, কন্টিনিউয়াসলি টিএইচ কে মারতে আছে, ফলে নাম্বার অফ টি হেল্পার সেলের সংখ্যা পরপর কি হচ্ছে, কমতে আছে, প্রায় 200 কিউবেরও কমে যায়, কিউবেরও কম হতে থাকে। ফলে কি হয়, এখানে বলে রাখি, ইমিউনিটি অফ হোস্ট ইজ ভেরি উইক। মানে ওদিকে তো বি লিম্ফোসাইট কিছুটা ইমিউনিটি তৈরি করছিল, কিছুটা অ্যান্টিজেন তৈরি করে অ্যান্টিবডি তৈরি করছিল, তারও পরিমাণ কি হয়, টি লিম্ফোসাইট তো কমে যাচ্ছে, ফলে বি লিম্ফোসাইটও এতটা পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে পারে না। ফলে এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন অকার্স। কি হয়, একদম সোজা কথা যদি বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের, আমরা বলেছিলাম না এটাকে আমরা সিনড্রোম বলবো, ডিজিজ বলবো না, তার কারণ হচ্ছে এটা। কেন এটাকে আমরা সিনড্রোম বলছি, তার কারণ হচ্ছে গ্রুপ অফ সিমটমস। এখানে হতে পারে ফাঙ্গি আসতে পারে আমাদের শরীরে, বিভিন্ন ধরনের ভাইরাস আসতে পারে আমাদের শরীরে, বিভিন্ন ধরনের ট্যাক্সোপ্লাজমা, প্রোটোজোয়ান আসতে পারে আমাদের শরীরে, এসে আমাদের শরীরকে ক্ষতি করতে পারে। নেক্সট, আমাদের শরীরে বিভিন্ন ধরনের মাইকোব্যাকটেরিয়াম আসতে পারে, বিভিন্ন ধরনের কি আসতে পারে, মাইকোব্যাকটেরিয়াম আমাদের শরীরে আসতে পারে। ফলে এতগুলো সিমটমস বা এতগুলো ডিজিজ আমাদের শরীরে হতে পারে, কার কারণে হচ্ছে, এইচআইভি রেট্রোভাইরাসের কারণে। এইচআইভি রেট্রোভাইরাস কোন সিনড্রোমের, এইডস সিনড্রোম। এইডসকে আমরা কেন সিনড্রোম বলছিলাম, বিভিন্ন ধরনের সিমটমস এর মধ্যে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, যে এইডস ভাইরাস সে একদম ঠিক করে নেয় যে মানুষকে মেরে ফেলবে, তার কারণে যা করা দরকার সেই তাই করে। যেমন ম্যাক্রোফেজ সেলে গিয়ে সে মাল্টিপ্লিকেশন করে, নিজের বংশ বৃদ্ধি করে নিল, ফলে তাকে মারা অত সোজা না, একটা ঢুকলে সেখান থেকে অসংখ্য ধরনের এইচআইভি রেট্রোভাইরাস হতে পারে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে টি হেল্পার সেল বা টি হেল্পার লিম্ফোসাইট, যে হচ্ছে মেন কাজ করে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরিতে। মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কিভাবে তৈরি করে, নিজে তো ডু নট প্রডিউস, টি লিম্ফোসাইট বা টি হেল্পার লিম্ফোসাইট ডু নট প্রডিউস দ্য অ্যান্টিজেন, ফলে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না। টি হেল্পার লিম্ফোসাইট কি করে, বি লিম্ফোসাইটকে কি করে, স্টিমুলেট করলে সেখান থেকে অ্যান্টিজেন দেন অ্যান্টিবডি তৈরি হয়। সেই মেন যে টি হেল্পার লিম্ফোসাইট যে স্টিমুলেট করবে বি লিম্ফোসাইটকে, তাকেই কি করে, তাকেই মেরে ফেলে। তো আমরা দেখলাম কিভাবে
কিভাবে একদম এডস ভাইরাস যদি আমাদের শরীরে, এই জন্যই ফার্স্টে বলা হয়েছিল যে এডস ভাইরাস বা এইচআইভি, এডসের যে এইচআইভি রেট্রোভাইরাস যদি আমাদের শরীরে ঢুকে থাকে তাহলে কিন্তু বাঁচা খুবই অসম্ভব। ওকে, বাঁচা খুবই অসম্ভব। নেক্সট আমরা পড়ব যেটা সেটা হচ্ছে কি এর ডায়াগনস্টিক টপিক। আমরা কি পড়ব? ডায়াগনস্টিক টেস্ট অ্যান্ড এর ট্রিটমেন্ট কি আছে, ট্রিটমেন্ট অফ এইডস, ট্রিটমেন্ট অফ এইডস কি আছে আমরা দেখব। দেখো, ডায়াগনস্টিক টেস্ট বলতে এর স্ক্রিনিং টেস্ট ফর এইডস একটা রয়েছে, যেটা আমরা সবাই জানি, স্ক্রিনিং টেস্ট ফর এইডস, যেটাকে বলা হয় এলিসা, যদি এলিসার ফুল ফর্ম জানতে চাও, এলিসার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। ওকে, এলিসার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। নেক্সট আমরা দেখব এর একটা কনফার্মেটরি টেস্ট আছে, কনফার্মেটরি টেস্ট, যাকে বলা হয় ওয়েস্টার্ন ব্লট টেস্ট, যাকে বলা হয় কি ওয়েস্টার্ন ব্লট টেস্ট। নেক্সট, ট্রিটমেন্ট অফ এইডস। নেক্সট আমরা দেখব ট্রিটমেন্ট অফ এইডস। ট্রিটমেন্ট অফ এইডস, দেখো আমাদের কি ভাইরাস আক্রান্ত করে? রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কেন বলেছিলাম? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ বলে। তো আমাদের ট্রিটমেন্ট অফ এইডসে কি দেওয়া হয়? অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস। ড্রাগস বলতে সরাসরি তো ড্রাগস দেওয়া হবে না, মেডিসিন দেওয়া হয়। অনলি, মাথায় রেখে, অনলি পার্সিয়ালি ইফেক্টিভ। বলবে আচ্ছা তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল, এখানে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস খেলেই তো আমরা সুস্থ হয়ে যাব। না, অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস দেওয়া হয়, তার কারণ হচ্ছে এই ড্রাগস বা এই মেডিসিন খেলে আমাদের শরীরে কখনোই সুস্থ হবে না। কি হবে? যে মানুষটাকে এইচআইভি ভাইরাস আক্রান্ত করবে সেই মানুষটা যদি 3 বছর বেঁচে থাকে তাহলে তাকে আমরা 6 বছর বাঁচিয়ে রাখতে পারবো। তার কারণ অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস কি করে? এই যে বংশবৃদ্ধি করছে, এই বংশবৃদ্ধির সংখ্যাটা কমিয়ে দেয়। হয়তো একটা থেকে আগে 10টা এইচআইভি ভাইরাস বাড়তো, অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস খাওয়ার পরে একটা এইচআইভি ভাইরাস ঢুকলে সেখান থেকে 3টে এইচআইভি ভাইরাস হবে। ফলে কি হচ্ছে? এই যে 7টা এইচআইভি ভাইরাসের সংখ্যা বা বংশবৃদ্ধির পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু এই বংশ যে বৃদ্ধি করছে এইচআইভি ভাইরাস, তাদের যে সংখ্যা বাড়াচ্ছে, নাম্বার অফ এইচআইভি ভাইরাস যে ইনক্রিজ হচ্ছে, এটাকে কখনোই থামানো সম্ভব নয়। কারণ আমাদের হোস্টের বা যে কোনো হোস্টের কি হয়? হোস্টের ডিএনএর সাথে মিশে যায়। ডিএনএর সাথে মিশে গেলে কোনোভাবেই সেটাকে আলাদা করা সম্ভব নয়। ক্লিয়ার? তো এতটাই ছিল আজকের এইডস। তো আমরা দেখলাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোমের টোটাল পার্টটা আমরা আজকে পড়লাম, যে কিভাবে এর ফুল ফর্ম পড়লাম, দেন প্যাথোজেন এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস পড়লাম, এটা 9টা কনজেনিটাল ডিজিজ পড়লাম, দেন এটা স্ট্রাকচার পড়লাম, দেন মাল্টিপ্লিকেশন অফ এইডস ভাইরাস কিভাবে ম্যাক্রোফেজে হয়ে থাকে অ্যান্ড সেটা আমরা এনসিআরটি ডায়াগ্রাম থেকে করলাম, অ্যান্ড কিভাবে টি হেল্পার লিম্ফোসাইটকে মেরে ফেলে সেটা পড়লাম। দেন আমরা পড়লাম এইডস থেকে বাঁচার উপায়। এইডস থেকে তো বাঁচার উপায় হবে না, এইডস হওয়া মানেই তার মৃত্যু অনিবার্য। তো তার ডায়াগনস্টিক টেস্ট কিভাবে বুঝবো যে এইডস হয়েছে সেটা আমরা পড়লাম, অ্যান্ড ট্রিটমেন্ট অফ এইডস যেটা হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এইডস এর যা কোশ্চেন পাবো সেই কোশ্চেনগুলো আলোচনা করবো, অ্যান্ড এনসিআরটি যেরকম আমাদের রিডিং করা হয় সেই এনসিআরটি রিডিং করবো। দেন নেক্সট ক্লাসে আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।